আজ থেকে 4-5 হাজার বছর আগে দেশের মানুষ এখনকার মতো সংঘবদ্ধ ছিল না। ভারতবর্ষ তখন ছোট ছোট বহু রাজ্যে বিভক্ত ছিল। এই পরিস্থিতিতে ভারতে কৃষ্টি, সমাজ ব্যবস্থা, ধর্ম জিজ্ঞাসা, আধ্যাত্মিক অনুসন্ধিৎসা প্রভৃতির গবেষণা এবং তার প্রচার কেমন করে সম্ভব হতো? এখনকার মতো তখন তো সমাজগৃহ, বক্তৃতা মঞ্চ এসব কিছু ছিল না। সাধারণত সেই সময়ে যখন কোথাও বড় রকমের যাগযজ্ঞ, উৎসব প্রভৃতি হতো, তখন দেশের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুণী মুনি ঋষিরা আমন্ত্রিত হয়ে আসতেন। সেই সব মহতী সভায় দেশের সমাজ ব্যবস্থা, ধর্ম জিজ্ঞাসা, আধ্যাত্মিক তত্ত্ব প্রভৃতি বিষয়ে আলাপ আলোচনা হতো। যারা এই সব সভায় যোগ দিতেন তাঁদেরই মারফত দেশের জনসাধারণ এই সব তত্ত্ব জানতে পারত। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বহু রাজা, মহারাজা, পণ্ডিত, মুনি ঋষি প্রভৃতিরা নিমন্ত্রিত হয়ে এসেছেন। সবাই যথাযোগ্য স্থানে বসে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ দেখছিলেন। যজ্ঞের শেষে একটি নিয়ম আছে যে উপস্থিত লোকেদের মধ্যে যিনি সর্ববিষয়ে শ্রেষ্ঠ তাকে একটি বিশেষ অর্ঘ্য দিতে হয়। এখন প্রশ্ন হলো, এই অর্ঘ্য কাকে দেয়া হবে? কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম বললেন, শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে উপস্থিত রয়েছেন। তিনি সর্বলোক মান্য, তিনি সর্ববিষয়ে শ্রেষ্ঠ। সুতরাং এই অর্ঘ্য একমাত্র তাঁরই প্রাপ্য। ভীষ্মের কথা শুনে চেদিরাজ শিশুপাল প্রথমে ভীষ্মকে কিছুটা তিরস্কার করে সেই সভার মধ্যে শ্রীকৃষ্ণকে অকথ্য ভাষায় গালাগালি দিতে আরম্ভ করেন। এই শিশুপাল হচ্ছে শ্রীকৃষ্ণেরই পিস্তত ভাই। প্রথম থেকেই শিশুপাল ছিল ঘোর কৃষ্ণ বিদ্বেষী। শিশুপালের মা ছেলের স্বভাব চরিত্র জেনে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন, তুমি আমার ছেলের অপরাধ ক্ষমা করো। শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আমি ওর শত অপরাধ ক্ষমা